জামায়াতকে বলা হতো বাংলাদেশ রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। জামায়াতকে বলা হতো জঙ্গি, সন্ত্রাসী এবং পরিবেশ নষ্টকারী। ইসলামী দলগুলো বলতো জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দলই নয়, তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। জামায়াত ইসলামীর লোকদের পেছনে নাকি নামাজও হয় না। জামায়াত একটা ফেরকা, জামাতের আকীদা খারাপ, আরো কত কি। তারও আগে কওমি আলেমরা বলতো ইসলামে নাকি রাজনীতি হারাম, অথচ তারা এখন এক একজন এক একটা দল খুলে ঠিকই রাজনীতি করতেছে। আসলে এদেশে কারো কোনো দোষ নেই, সব শালারা ধোয়া তুলসীর পাতা, আর যত দোষ এই জামাত ইসলামী। সম্মেলন করে কালকে করেছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রোগ্রাম করেছি। উনি একটা সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন। আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন? ধরেন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন, অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন, তো স্বাভাবিকভাবে উনি বলবেন না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে, তো আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না। আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে, হিন্দু পূজা পরিষদ যেটা, সেই পূজা পরিষদের সে হলো সাধারণ সম্পাদক। আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা তাদের নিয়ে বসেছে, সুতরাং সেই জায়গায় তার অন্য আরো কি বিষয় আছে এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল। জামাতে ইসলামীর সমালোচনা করা খুবই সহজ, কারণ জামাতে ইসলামীর সমালোচনা করলে কিংবা জামাতে ইসলামীর নেতা কর্মীদের সমালোচনা করলে কেউ কিছুই বলবে না আপনাকে, এমনকি সামান্যতম প্রতিক্রিয়াও দেখাবে না, কারণ জামাত ইসলামের নেতা কর্মীরা এই সমস্ত শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। জামাতে ইসলামীকে ৭১-এর আগে বলতো পাকিস্তান বিরোধী, আর ৭১-এর পরে বলতো বাংলাদেশ বিরোধী, রাজাকার, আল বদর, মানবতা বিরোধী, আরো কত কি। জামাতে ইসলামের বিরুদ্ধে গণ আদালত হয়েছিল, গণজাগরণ মঞ্চ হয়েছিল, ফাঁসির মঞ্চ হয়েছিল, এমনকি ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের। জামায়াতকে বলা হতো বাংলাদেশ রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। জামায়াতকে বলা হতো জঙ্গি, সন্ত্রাসী এবং পরিবেশ নষ্টকারী। ইসলামী দলগুলো বলতো জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দলই নয়, তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। জামায়াত ইসলামীর লোকদের পেছনে নাকি নামাজও হয় না। জামায়াত একটা ফেরকা, জামাতের আকীদা খারাপ, আরো কত কি। তারও আগে কওমি আলেমরা বলতো ইসলামে নাকি রাজনীতি হারাম, অথচ তারা এখন এক একজন এক একটা দল খুলে ঠিকই রাজনীতি করতেছে। হাসিনা সরকারের পতনের পরে একটা পক্ষ বলা শুরু করলো জামায়াত নাকি মুনাফিক, আর একটা পক্ষ বলল জামায়াত আমেরিকানপন্থী, আবার কেউ কেউ বলল জামায়াত ইসলাম নাকি ইউনুসপন্থী। এবার লেটেস্ট একটা ট্যাগ লাগলো জামাতের বিরুদ্ধে, আর সেটা হলো জামায়াত ইসলাম নাকি র এর এজেন্ট। র কি জিনিস? র হলো ভারতের একটি গোয়েন্দা সংস্থা, যারা বাংলাদেশকে তালমাতাল করে দেওয়ার জন্য ব্যস্ত। যারা ভাবছেন জামাতে ইসলামী ভারতের র এর এজেন্ট, ভারতের সাথে মিলেমিশে কাজ করবে, তারা কিন্তু কঠিন একটা ছেঁকা খাবেন। তার কারণ হলো জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে আসছে এবং সবসময় ভারত বিরোধী মনোভাব পোষণ করে এসেছে জামায়াত ইসলামী। যদি জামায়াত ইসলামী ভারতের বিরুদ্ধে না থাকতো, তাহলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো না। দিনের পর দিন, বছরের পর বছর অকথ্য নির্যাতন, জুলুম এবং জেলের ঘানি টানতে হতো না। নিশ্চয়ই জামাত ইসলামী এতকাল ক্ষমতায় থাকতো। সম্প্রতি জামাতে ইসলামীকে ভারতের র এর এজেন্ট এই ট্যাগটা লাগানো হচ্ছে এ কারণেই যে জামায়াত ইসলামের একটা মিটিংয়ে বা অনুষ্ঠানে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, যে কিনা ভারতের র এর পূর্ণ এজেন্ট এদেশে কাজ করছে, এটা প্রমাণিত। সন্তোষ শর্মা জামায়াত ইসলামের একটা প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কারণে জামায়াতে ইসলামীকে ভারতের র এর এজেন্ট এই মর্মে ট্যাগ লাগানো হচ্ছে। সন্তোষ শর্মা যদি ভারতের র এর এজেন্ট হোক অথবা বিদেশি কোনো সংস্থার এজেন্ট হয়, তাহলে সে দায়ভার কার? সে দায়ভার সম্পূর্ণ সরকারের। লোকটি যদি কারাগারে গিয়ে মুফতি হারুন এজাহারের উপরে নিপীড়ন করার কারণে হারুন এজাহার সাহেব তার বিরুদ্ধে কোনো এজাহার না করে, তাহলে সেই দায়ভার সম্পূর্ণ হারুন এজাহার সাহেবের। সন্তোষ শর্মার সঙ্গে ইতিপূর্বে যারা সম্পর্ক রেখেছিল, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তাদের কারো কোনো দায় দেওয়া হলো না। জামায়াতে ইসলামের কোন অনুষ্ঠানে সন্তোষ শর্মা তার ধর্মের প্রতিনিধি হিসেবে এসেছেন, এজন্য তো দায় হওয়া দরকার ছিল ওই হিন্দু সংগঠনগুলি, কারণ তারা কেন তাদের সংগঠনের একজন নেতা হিসেবে সন্তোষ শর্মাকে বেছে নিয়েছে। অথচ রাষ্ট্রের কাছে কেউ জবাব চাইল না, বিএনপির কাছেও কোনো জবাব চাইল না, উগ্রবাদী মুফতি সাহেবের কাছেও কেউ কোনো প্রশ্ন করলো না। এমনকি যে হিন্দু সংগঠনের প্রতিনিধি হিসেবে সন্তোষ শর্মা বাংলাদেশ জামাত ইসলামের অনুষ্ঠানে এসেছিল, সেই হিন্দু সংগঠনের কাছেও কেউ কোনো প্রশ্ন করলো না যে সন্তোষ শর্মা র এর এজেন্ট, তাকে কেন জামাত ইসলামের অনুষ্ঠানে পাঠানো হলো। এমনকি সন্তোষ শর্মার বিরুদ্ধে কেউ কোনো মামলাও করলো না।
আসলে এদেশে কারো কোনো দোষ নেই, সব শালারা ধোয়া তুলসীর পাতা। আর যত দোষ এই জামাত ইসলামীর। ভারতের বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দিয়েও ফাঁসির দড়িতে ঝুলেও এরা আজকে ভারতপন্থী হয়ে গেল। পাকিস্তানের সাথে কোনো প্রকার যোগাযোগ না থাকলেও এরা পাকিস্তানপন্থী। আমেরিকার বিরুদ্ধে আজীবন বুদ্ধিবৃত্তিক সংগ্রাম করার পরেও এরা আমেরিকানপন্থী। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হওয়ার পরেও জামাত ইসলামী আজকে স্বাধীনতা বিরোধী হয়ে গেল। আর কাউকে একটা থাপ্পড় না দিয়েও এরা রক কাটাপাটি হয়ে গেল। আর অন্য যারা আছে তারা অন্তকোন্দলে নিজ দলের কর্মী শত শত হত্যা করার পরেও তারা আজকে ধোয়া তুলসীর পাতা হয়ে গেল। আজকে জামাত ইসলামকে মুনাফিক বলা হচ্ছে। আসলে মুনাফিক কারা? দেশের স্বার্থে তারা জোর ছাড়লেন না, দেশের স্বার্থে তারা কোনো প্রকার আপোষ করলেন না। শীর্ষ নেতৃবৃন্দ একে একে ফাঁসির মঞ্চে গেলেন, ফাঁসির দড়ি গলায় নিয়ে তারা শহীদ হলেন। দল নিষিদ্ধ হলো, নিবন্ধন ও প্রতীক দুইটাই হারালো, সাংগঠনিক সম্পদ হাতছাড়া হলো, শত সহস্র নেতাকর্মী বছরের পর বছর বাড়ি ছাড়া হলো, শত সহস্র নেতাকর্মী আহত হলেন, নিহত হলেন, শহীদ হলেন। এমনকি 11,000 মামলা এখনো পর্যন্ত নেতাকর্মীরা বয়ে বেড়াচ্ছেন। অথচ একটা রাজনৈতিক ভুল অথবা অপছন্দের কারণে আজকে আপনারা জামাত ইসলামীকে মুনাফিক বলছেন। তাহলে যারা শুকরানা মাহফিল করলেন, সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে গেলেন, রেলওয়ের জায়গা পেয়ে যারা শুকরিয়া আদায় করলেন, এমনকি যারা গোপন আতাত করলেন, তারা কি মুনাফিক না? ও, তারা ধোয়া তুলসীর পাতা। সম্প্রতি জামায়াতে ইসলামের অনুষ্ঠানে সন্তোষ শর্মা বক্তব্য দিচ্ছেন, তার পাশেই ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে আছেন। এই ফুটেজকে ফেসবুকে আপলোড করে আমাদের বাংলাদেশের গর্বিত সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুকে লিখেছেন, শ্রদ্ধেয় আব্বুকে সামনে রেখে পেছনে দাঁড়িয়ে বডিগার্ড সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। জামাত ইসলামের অনুষ্ঠানে সন্তোষ শর্মা কেন এলো? সে তো রয়ের এজেন্ট। আর এজন্য আজকে জামাত ইসলামকে রয়ের এজেন্ট ট্যাগ দেওয়া হচ্ছে। অথচ ভেতরে বাইরে কোনো কথা, কোনো বিষয় ভাবনা চিন্তার প্রয়োজন বোধ করলো না কেউ। আসলে পরিবর্তিত পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীকে অনেক কথাই শুনতে হচ্ছে, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং আগামী সরকার গঠনের প্রত্যাশায় অনেক ক্ষেত্রেই তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারছেন না। এখানে আন্তর্জাতিক কিছু বিষয় জড়িত রয়েছে যার কাছে সবাই ঠেকা। তাছাড়া ইসলামিক দলগুলোর ক্ষেত্রেও নানান ধরনের অপবাদ রয়েছে ভিন্ন ধর্মীদের ক্ষেত্রে। তাই বাংলাদেশ জামায়াত ইসলামী এখানে কিছুটা উদার পন্থা দেখিয়ে প্রোপাগান্ডাকারীদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। অন্যদিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সংখ্যালঘুদের কথা শুনতে হবে এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের সুরক্ষা দেওয়ার জন্য জামায়াত ইসলামীকে কাজ করতে হবে, যে কাজটি বাংলাদেশ জামায়াত ইসলামী করে যাচ্ছে। আর তাছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি অমুসলিম শাখা রয়েছে, সেখানে শুধুমাত্র হিন্দু নন, যে কোনো অমুসলিম যোগদান করে জামায়াত ইসলামের ছায়াতলে এসে রাজনীতি করার অধিকার সংরক্ষণ করেন। সেই হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে হিন্দুদের প্রতি, অমুসলিমদের প্রতি যেহেতু কিছু দায়িত্ববোধ রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের অনুষ্ঠানে হিন্দু প্রতিনিধি হিসেবে সন্তোষ শর্মাকে দাওয়াত করেছেন। আজকে হিন্দু প্রতিনিধি সন্তোষ শর্মা না হয়ে যদি অন্য কেউ হতো, অবশ্যই তিনিও দাওয়াত পেতেন। সন্তোষ শর্মাকে সেক্ষেত্রে এখানে দাওয়াত করে আনার কোনো যৌক্তিকতাই ছিল না। এজন্য সন্তোষ শর্মা বাংলাদেশ জামায়াত ইসলামের অনুষ্ঠানে কেন আসলেন, এজন্য যারা ট্যাগ দিচ্ছেন এবং যারা খুচরা ওঠাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা ভেতরের ভাতটা একটু লবণ দিয়ে খেন। একটা মন্তব্য করলেই কিন্তু হয় না। জাতীয় এবং আন্তর্জাতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে, রাজনৈতিক বিভিন্ন কলাকৌশল বিবেচনা করে কথা বলতে হয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলি, বাংলাদেশ জামায়াত ইসলামী কৌশলগত রাজনীতির ক্ষেত্রে বরাবরই খুবই সোচ্চার ছিলেন এবং তারা কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেন নাই এবং কোনো বিদেশি শক্তির এজেন্ট হিসেবে কাজ করেন নাই। জামায়াত ইসলামী নিজ মহিমায় চিরভাস্বর ছিল, আজও আছে, থাকবে ইনশাআল্লাহ। কাজেই যারা জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, আমি মনে করি এই কথাগুলি বলে কোনো লাভ হবে না। জামায়াত ইসলামী আগামী দিনে ঠিকই বিজয়ের বেশে নিজ আসনে সমাসীন হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।